৩৭ ভাগ কারখানারই পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সনদ নেই। শ্রমিক আইনের বাস্তবায়নে সংশোধনী আনার পরামর্শ সিপিডির। অতিরিক্ত বিদ্যুতের চাপে বাড়তে পারে ভর্তুকির বোঝা, উৎপাদন নির্ভর পরিকল্পনা নেবার পরামর্শ বিশেষজ্ঞদের। ঊর্ধ্বমুখী রাজধানীর কাঁচা বাজার, সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস 24-এ স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি তানফির আহমেদ। পুরো খবর। তৈরি পোশাক খাতের ছোট কারখানাগুলোর 37%-ই নেই কোনো আন্তর্জাতিক সনদ। তৈরি পোশাক খাত নিয়ে সিপিডি এবং ক্রিশ্চিয়ান এইডের যৌথ আলোচনায় এই তথ্য উঠে আসে। এতে বলা হয়, শ্রমিক এবং মালিকের সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কারখানার কর্মপরিবেশ ভালো করা সম্ভব। শ্রমিক আইন বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রয়োজনীয় সংশোধনের পরামর্শ আসে আলোচনা সভায়। তৈরি পোশাক খাত নিয়ে যখনই কোনো আলোচনা হয় তখনই উঠে আসে কর্মপরিবেশ, শ্রম মানবাধিকারের কথা। গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে ওয়েবিনারের আয়োজন করে সিপিডি ও ক্রিশ্চিয়ান এইড। ওয়েবিনারের শুরুতে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার মুয়াজ্জেম তুলে ধরেন পোশাক কারখানার কর্মপরিবেশ, নিরাপত্তা ও মানবাধিকার সহ নানা বিষয়ের হালনাগাদ তথ্য। লেবার রাইটস, তারপর হচ্ছে ওয়ার্কপ্লেস সেফটি রিলেটেড ইস্যুস, তারপরে হলো এনভায়রনমেন্টাল ইস্যুস, এগুলো মেনটেন করার জন্য যে এইগুলো সার্টিফিকেট গুলো, সেগুলো কিন্তু তারা ব্যবহার করছে। প্রায় 62% কারখানায় কম বেশি একটা হলেও এই ধরনের সার্টিফিকেট তাদের আছে। এ সময় শ্রমিক সুরক্ষার নানা বিষয় উঠে আসে আলোচকদের বক্তব্যে। সংস্কারের পরামর্শ আসে তাদের পক্ষ থেকে। যারা এন্টারপ্রেনার, যারা নাকি শিল্পের মালিক, তাদের সঙ্গে শ্রমিকদের অথবা শ্রমিক নেতাদের সঙ্গে একটা সম্পর্কের গ্যাপটা এখনো কিন্তু ফিল আপ হয় নাই। বাংলাদেশের যতটুকু শ্রম আইন আছে, সেই শ্রম আইনটা 100% আইন মেনে চলা আমাদের কিছু ফ্যাক্টরি দরকার। কারখানার মালিকরাও নীতিমালা বাস্তবায়নে তাদের উদ্যোগের কথা জানান। পোশাক খাত নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের দ্বিমুখী আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিসিকে শিল্পনগরীতে এখানে একটা বিকেবির পরিচালিত চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে, যেখানে আমরা বাচ্চাদেরকে অনেক রিকোয়েস্ট করেও বাচ্চা পাই না। আমরা নিরাপদ কর্মপরিবেশ তৈরি, শ্রমিকদের ক্ষমতায়ন, সোশ্যাল কমপ্লায়েন্স ও সবুজ শিল্পায়নে অভূতপূর্ণ সাফল্য অর্জন করলেও আমাদের ব্যবসায়িক সক্ষমতা কিংবা ইকোনমিক আপগ্রেডেশন হয়নি। আমাদের এখন সেই দিকে আরো মনোযোগী হতে হবে। কারখানার জন্য যুগোপযোগী আইনি সংস্কারের কথা জানান শ্রম সচিব। এই যে আমাদের বাংলাদেশ শ্রম আইন যেটা 2018 পর্যন্ত সংশোধিত, আর বাংলাদেশ শ্রম বিধিমালা যেটা 2015-তে আমরা করেছি, এগুলো অধিকতর সামঞ্জস্যপূর্ণকরণ। আনিসুর রহমান, চ্যানেল 24, ঢাকা। একদিকে বাড়ানো হচ্ছে উৎপাদন ক্ষমতা, অন্যদিকে অনেকটা স্থির চাহিদা। ফলে আগামী কয়েক বছরে অতিরিক্ত বিদ্যুতের চাপে বাড়তে পারে ভর্তুকির বোঝা। জ্বালানির এই ঊর্ধ্বমুখিতার কারণে ভর্তুকির সংখ্যা বাড়ছে আরও। এমন অবস্থাতে উৎপাদন নির্ভর পরিকল্পনা পরিবর্তনের আহ্বান বিশেষজ্ঞদের। ইকবাল আহসানের রিপোর্ট। সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা আলোচিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ হয়েছে 70% উপরে। পিডিবির হিসাবে 2022 সালের জুলাইয়ের মধ্যে পুরোদমে উৎপাদনে চলে আসবে 1320 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট। প্রথম ধাপে পুরো ক্ষমতা নিয়ে পায়রা প্রস্তুত বহু আগেই, কিন্তু সেখানকার শতভাগ বিদ্যুৎ আসতে পারছে না জাতীয় গ্রিডে সঞ্চালন ব্যবস্থার কাজ শেষ না হওয়ায়। ফলে উদ্বৃত্ত ক্ষমতা নিয়ে অলস বসে থাকায় বাড়ছে লোকসানের বোঝা। আমদানি করা কয়লা এখন পর্যন্ত দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র এই পায়রা। তবে আগামী কয়েক বছরের মধ্যে ভিন্ন ভিন্ন জ্বালানিতে পায়রার চেয়েও বড় কিংবা সমান ক্ষমতার কয়েক হাজার মেগাওয়াট যুক্ত হবে জাতীয় গ্রিডে। এর ফলে উৎপাদন ক্ষমতা পৌঁছাবে নতুন উচ্চতায়। তবে সে সময় চাহিদা কিংবা অলস বিদ্যুতের পরিমাণ কোথায় দাঁড়াবে তা সময়ই বলে দেবে। বিদ্যুৎ খাতে গেল 12 বছরের সাফল্য রেকর্ড ছুঁলেও বর্তমানে আলোচনায় অতিরিক্ত উৎপাদন ক্ষমতা। তার উপর রামপাল, রূপপুর, মাতারবাড়ির মতো বড় কেন্দ্রগুলো পাইপলাইনে। প্রশ্ন হলো, আগামী কয়েক বছর পর এত বিদ্যুৎ কোথায় যাবে? আমাদের চাহিদা বাড়বে মনে করে আমাকে প্ল্যান করতে হবে। আমরা বড় বড় স্পেশাল ইকোনমিক জোন করতেছি। একবার এই জোনগুলো যখন পিক আপ করা শুরু করবে, দেন ইউ উইল সি হিউজ ইনক্রিজ ইন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। পরিকল্পনা যেটা করা হয়েছে এটা অত্যন্ত বাস্তবসম্মত, এবং যারা ইউজারদের যে গ্রোথ, এটা চিন্তা করেই করা হয়েছে।
পিডিবির সাম্প্রতিক তথ্যে গেল 5 অক্টোবর ক্যাপটিভ বাদে উৎপাদন ক্ষমতা দেখানো হয় 22,000 মেগাওয়াটের কিছু বেশি। বিপরীতে ওই দিন সর্বোচ্চ উৎপাদন ছিল 12,500-এর কম, অর্থাৎ প্রায় 44%ই পড়েছিল অলস অবস্থায়। অথচ 4 বছর পর 2025 সাল নাগাদ যুক্ত হবে আরও 13,500 মেগাওয়াট। বিপরীতে চাহিদা সব মিলিয়ে 20,000 দেখানো হলেও বিশেষজ্ঞরা মনে করছেন আগের কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী তা উঠতে পারে বড়জোর 18,000-এ। ফলে বাড়তি ক্ষমতার কারণে বাড়তে পারে ভর্তুকির চাপ। প্রতি 2 ভাগ বিদ্যুৎ ইউজ করার জন্য আপনাকে 3 ভাগ জেনারেশন ক্যাপাসিটি থাকা খুব দরকার। আমি বলবো যে সারপ্লাস জেনারেশনের যে কথা আমরা বলি, সমালোচকরা বলে, এটা আসলে চিন্তা ভাবনা করে বলে না। প্রাথমিক জ্বালানি সরবরাহ থেকে জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, এই যে ভ্যালু চেনের 4টি সেক্টর আছে, 4টি সেক্টরে যে কোনো একটি সেক্টরে যদি বটলনেক তৈরি হয় তাহলে বাকি সেক্টর যতই এগিয়ে যাক তাতে কিছু আসে যায় না। পিডিবির হিসাবে বর্তমানে নির্মাণ কাজ চলছে 33টি বিদ্যুৎ কেন্দ্রের। 13,000 মেগাওয়াট ক্ষমতা নিয়ে যেগুলো উৎপাদনে আসার কথা 2026 সালের মধ্যেই। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। ময়মনসিংহের সাথে সুনামগঞ্জের দূরত্ব কমাতে হাইওয়ের পাশাপাশি উড়াল সড়ক নির্মাণের কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। ঢাকা অফিসার্স ক্লাবে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের বার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, ময়মনসিংহের সাথে সুনামগঞ্জের সার্বক্ষণিক যোগাযোগের জন্য 70 কিলোমিটার সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে নেত্রকোনা পর্যন্ত সড়ক প্রস্তুত রয়েছে। পাশাপাশি রেল যোগাযোগ স্থাপনেরও সার্ভে চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। সুখবর নেই রাজধানীর কাঁচা বাজারে। নতুন সপ্তাহেও বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদেরকে। পেঁয়াজ, আদা, রসুন এবং মুরগির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা করে। সবজির বাজারও ঊর্ধ্বমুখী। রাজধানীর কাঁচা বাজারে দাম বৃদ্ধির প্রবণতা এই সপ্তাহেও অব্যাহত রয়েছে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, আদা, রসুনের দাম আবারও কেজিতে 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় পেঁয়াজের দাম বৃদ্ধিতে পেঁয়াজের আর আমদানি সংকটের অজুহাতে বেড়েছে আদা, রসুনের দাম। অনেক দাম বেড়ে গেছে। গত 15 দিন আগে কিনছি আদা 80 টাকা কেজি, এখন 140 টাকা কেজি কিনছি। আর আগে তো ছিল 80 টাকা, 90 টাকা কেজি, এখন 150 টাকা কেজি। দেশি ভালো মানেরটা বিক্রি করতেছি 65-66 টাকা, আর নিম্ন মানেরটা 61-62 টাকা। আর পাশাপাশি আমদানিকৃত ভারত ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করতেছি উপরে 55, আর নর্মাল হলে আরো 2-1 টাকা কম আছে। আদা 130 টাকা বেচতেছি, আর হলো আপনার রসুন বেচতেছি 120 টাকা। কালকেও ছিল রসুনের দাম কম, 110 টাকা করে বেচছি কালকে, আজকে 120 টাকা। আর আদা কালকে বেচছি 10 টাকা, আজকে 20 টাকা, এই 30 টাকা। সবজির বাজারেও নেই স্বস্তির খবর। প্রায় সব ধরনের সবজি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছে। শতকের ঘরে শীতের আগাম সবজি আর ডাবল সেঞ্চুরি কাঁচামরিচের। ভেন্ডি বেচতেছি 40 টাকা, 50 টাকা, শসা বেচতেছি 50 টাকা, 40 টাকা, মূলা বেচতেছি 50 টাকা, 60 টাকা, কুশিঙ্গা বেচতেছি 50 টাকা, 60 টাকা, এরকম। অন্তত এখান থেকে প্রতিটা ইসের মধ্যে 10-15-20 টাকা বেশি। মশলার বাজারেও নেই সুখবর। দাম বেড়েছে খোলা তেলের, আর আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে প্যাকেটজাত তেল, চিনি। দেখা যাচ্ছে ইন্ডিয়া মসুরের 90 টাকা বেচতেছি, দেশি মসুরি 110 টাকা বেচতেছি, খোলা তেলের কেজি 155 টাকা, লিটার 145 টাকা, চিনির কেজি 80 টাকা খোলাটা, প্যাকেট চিনি 86 টাকা। দামের রেকর্ড হাঁকিয়ে চলছে মুরগি। খামারে উৎপাদিত কিংবা দেশি সব ধরনের মুরগির দাম সপ্তাহের ব্যবধানে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। দাম তো মোটামুটি এখন বাড়ছে, 1 কেজি আজকে 10 টাকা বাড়ছে, কালকে ছিল 320, আজকে 330 টাকা কেজি পাকিস্তানিটা। দেশি হলো 450 টাকা, 500 টাকা কেজি দেশিটা। ব্রয়লার 175 টাকা, 180 টাকা কেজি ব্রয়লার। যে আমাদের যেরকম বেতন, সেই বেতন অনুসারে আমাদের কিনতে কষ্ট হয়, চলতে একটু কষ্ট হয় আর কি। সরবরাহ বাড়লে শীতের সবজির দাম হাতের নাগালে আসবে বলে জানান বিক্রেতারা। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। 6 দশক পর যাতায়াতের দুঃখ ঘুচছে রাঙামাটির 3 এলাকার 15,000 মানুষের। কাপ্তাই হ্রদের কারণে বিচ্ছিন্ন ওই সকল দ্বীপের বাসিন্দাদের জীবনযাত্রা সহজ করবে ওয়াই আকৃতির দৃষ্টিনন্দন সেতু। একই সঙ্গে বাড়বে পর্যটনের আওতা। জিয়াউল হকের রিপোর্ট। ঝুলিক্কা পাহাড় রাঙামাটি শহর থেকে চোখে পড়ে ছোট দ্বীপটি। দূরত্ব মাত্র 40 থেকে 50 মিটার হলেও দ্বীপের 3000 বাসিন্দার যাতায়াত সীমাবদ্ধ নৌযানে। শুধু এটি নয়, শহরের কাছে থেকেও যেন দূরের বাসিন্দা
পুরানপাড়া ও জালিয়াপাড়ার আরও 8,000 মানুষ। গেল 6 দশক ধরে এসব মানুষকে শহরে আসতে হয় হ্রদ পেরিয়ে, ফলে জরুরি যোগাযোগ রক্ষার কষ্টের শেষ ছিল না তাদের। তবে বহুদিনের প্রতীক্ষার অবসান হচ্ছে। ওয়াই আকৃতির দৃষ্টিনন্দন একটি সেতুই বদলে দিচ্ছে তাদের জীবনযাত্রা। সংযোগ সড়কের কাজ শেষ হলেই সেতু দিয়ে মূল শহরে আসা যাওয়া করতে পারবে অবহেলিত এসব এলাকার মানুষ। কোনো একটা মানুষের অসুখ হলে আমরা তাৎক্ষণিকভাবে হাসপাতালের স্বাস্থ্যসেবা পেতাম না। সদর হাসপাতালে যাইতে যে সমস্যাটা হইতো, এখান থেকে এখন এই ব্রিজটা হওয়ার পর থেকে অনেকটা লাঘব হয়েছে। এটা শুধু রিজার্ভ বাজার সাথে পুরানপাড়ার সংযোগ না, সাথে আমাদের নতুন আরেকটা সংযোগ হচ্ছে যে আপনার তৈবে পাহাড়ের সাথে। সেতুটি কেবল যোগাযোগই নয়, রাঙামাটির পর্যটনও যোগ করবে ভিন্ন মাত্রা। কেননা এই সেতু থেকেই দেখা মেলে শহরের সবচেয়ে বড় ফুরুমন ও সুবলং পাহাড়ের অপরূপ সৌন্দর্য। দেখা যায় সূর্যাস্তের মোহনীয় রূপও। আলাদা একটা অনুভূতি, এখান থেকে প্রকৃতিকে দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে, যেন প্রকৃতির মাঝে আমি দাঁড়িয়ে আছি। আমার মনে হয় এটা পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা হবে। বাকি কাজ শেষ হলে দ্রুত সেতুটি খুলে দেওয়ার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বরের মাধ্যমে পূর্ণাঙ্গ সকল কাজ সমাপ্তির মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এই বৃষ্টির যে সুবিধা, সেই সুবিধা আমরা শতভাগভাবে পেতে শুরু করব। 384 মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে খরচ হয়েছে 17,63 লাখ টাকা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি। অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হচ্ছে না পদ্মা ব্যাংক, বরং ব্যাংকটিতে হচ্ছে বিদেশি বিনিয়োগের পুঁজির বিকাশ। এমনটা মন্তব্য করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। রাজধানী ধানমন্ডিতে পদ্মা ব্যাংকের শাখা স্থানান্তর ও গ্রাহক সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, ইতোমধ্যে সরকারি ব্যাংকগুলোর বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটিকে মার্জ করা হয়েছে, তাই নতুন করে অন্য কোনো সরকারি ব্যাংকের সাথে একীভূতকরণের সুযোগ নেই। তবে প্রত্যাশিত বিদেশি বিনিয়োগ এলে গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন এহসান খসরু। নোয়াখালীর লাউতলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার ও ফেস মাস্ক বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। শনিবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন। প্রধান অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, বিজনেস 24 এর আয়োজন এখনকার মতো এটুকুই। সঙ্গে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।